পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী যে অঞ্চলে নিয়মিত টহল দেয়, যেখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ প্রায়ই ঘোরাফেরা করে, ঠিক সেই জায়গায় একদম কাছাকাছি ইরানের সমুদ্র সীমায় হঠাৎ দেখা গেল চীনের বিশাল যুদ্ধজাহাজ বহর। ভূমধ্য সাগরের এই অঞ্চলে সাধারণত আমেরিকার দাদাগিরি চলে, আর ঠিক সেই এলাকাতেই চীনের উপস্থিতি মানে শুধু একটা সামরিক টহল না, এটা এক ধরনের রাজনৈতিক বার্তা, এক ধরনের শক্তি প্রদর্শন। চীন যখন এত দূরে ইরানের সাগরের দিকে যুদ্ধজাহাজ পাঠায়, তখন সেটা সাধারণ কোনো নৌমহড়া থাকে না। ইরানের মতো দূরবর্তী অঞ্চলে বহর পাঠানোই প্রমাণ করে চীনের নৌবাহিনী এখন আর কাগজে কলমে শক্তিশালী না। এই বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের ডেস্ট্রয়ার জাহাজ, বিশেষ করে টাইপ 005 ধরনের জাহাজ। এই জাহাজকে চীনের সমুদ্রের দানব বলা হয়, কারণ টাইপ 005-এর সবচেয়ে বড় শক্তি হলো এর বিশাল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম। এই লঞ্চার থেকে একসাথে অনেক মিসাইল ছোড়া যায়, এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল, ল্যান্ড অ্যাটাক মিসাইল, এমনকি সাবমেরিন ধরার মিসাইলও। মানে এক জাহাজেই আকাশ, সমুদ্র আর স্থল 3 দিকে অ্যাটাক চালাতে পারে। টাইপ 055 বিখ্যাত হওয়ার আরেকটা কারণ হলো এর রাডার সিস্টেম। আধুনিক এসআরএ রাডার ব্যবহার করে এই জাহাজ দূরের টার্গেটও শনাক্ত করতে পারে এবং একই সাথে অনেকগুলো টার্গেট ট্র্যাক করতে পারে। ইরানের সাগরের মতো জায়গায় এই প্রযুক্তি নিয়ে উপস্থিত হওয়া মানে হচ্ছে চীন শুধু সমুদ্রপথে শক্তি দেখাচ্ছে না, তারা পুরো আকাশসীমা পর্যন্ত নজরদারি সক্ষমতাও দেখাচ্ছে। পুরো বহরের সবচেয়ে শক্তিশালী হলো চীনের সাবমেরিন। অনেক সময় চীনা বহরের সাথে সরাসরি সাবমেরিন দেখা যায় না, কিন্তু বাস্তবে সাবমেরিন অনেক সময় বহরের আশেপাশে বা পিছনে লুকিয়ে থাকে। বিশেষ করে তাদের নিউক্লিয়ার পাওয়ার রড সাবমেরিন, যেমন টাইপ 093 বা টাইপ 094, এগুলো চীনের জন্য শুধু একটা সাবমেরিন না, এটা চীনের সামরিক শক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ। কারণ এই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করতে পারে। মানে কোনো দেশ যদি চীনের উপর বড় চাপ তৈরি করে, চীনের কাছে সমুদ্রের নিচে লুকানো পারমাণবিক মিসাইল ছোড়ার ক্ষমতা থাকবে। এটাই বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় ব্যাপার, কারণ সাবমেরিনকে ট্র্যাক করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। চীনা বহরের আরেকটি সবচেয়ে আলোচিত অংশ হচ্ছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার। আর চীনের নতুন ফিউজিয়ান ক্যারিয়ার নিয়ে পুরো বিশ্ব উত্তেজনা আছে, কারণ এটা চীনের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে শক্তিশালী ক্যারিয়ার। এর ওজন আনুমানিক 70,000 টনের মধ্যে। মার্কিন ক্যারিয়ারের তুলনায় আকারে কিছুটা ছোট হলেও ক্ষমতার দিক থেকে এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এটাকে বানাতে খরচ হয়েছে $16 বিলিয়ন কাছাকাছি বলে ধারণা করা হয়। সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 51 কিলোমিটার। এই ক্যারিয়ার সাধারণত 80 থেকে 100টির মতো যুদ্ধবিমান নিয়ে চলাফেরা করে, যার মধ্যে চীনের নিজস্ব J-15 ফাইটার জেট, রাডার বিমান, এমনকি বোমারু বিমানও দেখা গেছে। এই বহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত হেলিকপ্টারগুলোর মধ্যে Z-18 অন্যতম। এই হেলিকপ্টারকে বলা যায় চীনের নৌবাহিনীর মাল্টি মিশন পাওয়ার হেলিকপ্টার। এই হেলিকপ্টারকে মূলত এয়ারক্রাফট ক্যারিয়ার ও বড় যুদ্ধজাহাজ থেকে অপারেট করার জন্য বানানো হয়েছে, যাতে এটি সমুদ্রের দূর পর্যন্ত টহল দিতে পারে এবং সাবমেরিন বা শত্রু জাহাজ শনাক্ত করতে পারে। Z-18 হেলিকপ্টারের সর্বোচ্চ গতি সাধারণত প্রায় 336 কিলোমিটার পার ঘন্টা। এর রেঞ্জ আনুমানিক 900 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। Z-18 সাধারণত 3 জন ক্রু নিয়ে ওড়ে এবং এটি প্রায় 20 জনের মতো সৈন্য বহন করতে সক্ষম। চীনের নৌবহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হলো J-15 ফ্লাইং শার্ক। এটা মূলত চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার পাহারা দেওয়ার জন্য বানানো বিশেষ ফাইটার জেট। J-15 যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি প্রায় 2400 কিলোমিটার পার ঘন্টা। এর সর্বোচ্চ ফ্লাইট রেঞ্জ ফুয়েল সহ প্রায় 3000 কিলোমিটার। এই কারণের ক্যারিয়ার থেকে উড়িয়ে J-15 সমুদ্রের বিশাল এলাকায় টহল দিতে পারে এবং প্রয়োজনে শত্রুর জাহাজ বা বিমানকে দূর থেকেই মোকাবেলা করতে পারে। এই যুদ্ধবিমান সাধারণত 8 টন পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে থাকতে পারে এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, অ্যান্টিশিপ মিসাইল এবং গাইডেড বোমা। এখন প্রশ্ন আসে, চীন কেন এই জাহাজগুলোকে নিয়ে ইরানের সাগরে যাচ্ছে? এর পিছনে কয়েকটা বাস্তব কারণ আছে। প্রথম কারণ, চীন বুঝিয়ে দিতে চায় যে তারা শুধু নিজেদের এলাকায় বসে থাকবে না। দ্বিতীয় কারণ, ইরান এমন একটা দেশ যাদের সাথে চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। তাই এই ধরনের সামরিক উপস্থিতি অনেক সময় কূটনৈতিক বার্তা হিসাবেও কাজ করে। আর ঠিক এই কারণেই যখন চীনের বহর ইরানের সাগরে ঢোকে, তখন সেটা সাধারণ নৌমহড়া থাকে না, এটা হয়ে যায় এক ধরনের সাইলেন্ট পাওয়ার শো, যেখানে কোনো শব্দ নয় কিন্তু বার্তা পৌঁছে যায় সারা পৃথিবীতে।